আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর আরবাইন অভিযানে ২২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইউরোপীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। অপরদিকে গাজায় হামাসের হামলায় অন্তত ৩ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানায়, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের গ্যালিলি ঘাঁটিতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে চালানো ওই হামলায় অত্যন্ত সফল হয়েছে। ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর ওই অভিযানে ২২ জন ইসরায়েলি গোয়েন্দা সদস্য নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। এই হামলার প্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর ৮,২০০ ইউনিটের কমান্ডার পদত্যাগ করেন। খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর ৬টি ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয় এবং সেগুলো অত্যন্ত নির্ভুলভাবে তেল আবিবের কাছে অবস্থিত গিলেট ঘাঁটির অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ অভিযানের তথ্য প্রকাশ করে বলেছেন, এই অভিযানের প্রথম লক্ষ্য ছিল ৮,২০০ গোয়েন্দা ইউনিটের গিলেট ঘাঁটি। দ্বিতীয় লক্ষ্য ছিল আইন শামর বিমান প্রতিরক্ষা ঘাঁটি, যা লেবানন থেকে ৭৫ কিলোমিটার এবং তেল আবিব থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। নাসরুল্লাহ জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর ড্রোনগুলো তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। যদিও ইসরায়েলি বাহিনী বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে, তবে সময়ের সঙ্গে সব সত্য প্রকাশ পাবে। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলকে পরাজিত করার পথে অবিচল থাকবে বলে জানিয়েছে এটির রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার। শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহকে লেখা এক চিঠিতে তিনি একথা বলেন। সে সঙ্গে হিজবুল্লাহ প্রধানের প্রশংসা করে তাকে ধন্যবাদ দেন তিনি। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে। জাবারিয়া, সুজাইয়া এবং দক্ষিণ খান ইউনিসে হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস আল জাজিরাকে বলেছেন, গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলকে চাপ দিতে হবে। তবে তিনি এও বলেছেন, আমি মার্কিনীদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে যথেষ্ট জানি এবং বলতে পারি এটি তারা করবে না। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখনও পর্যন্ত প্রায় ৪১,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, পশ্চিমাদের তৈরি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে ইউক্রেনকে আঘাত হানার অনুমতি দিলে মস্কোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে পশ্চিমা দেশগুলো। এই ধরনের কিছু হলে তা ইউক্রেন যুদ্ধের প্রকৃতি এবং আওতা পুরোপুরি পাল্টে দেবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে মিত্রদের কাছে পশ্চিমা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার অনুমতির আবেদন জানাচ্ছেন। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অনেক ভেতরে আঘাত হানা সম্ভব। জেলেনস্কি বলছেন, মস্কোর হামলা চালানোর সামর্থ্য সীমিত করতে তাদের এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা দরকার। পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া ইরানের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুদ্ধের পরিধি বাড়িয়েছে। এর জবাব হিসেবে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানার অনুমতি কিয়েভকে দেওয়া উচিত হবে কিনা তা খতিয়ে দেখছে তারা। পশ্চিমাদের এমন বক্তব্যের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, এই ধরনের পদক্ষেপ কিয়েভকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা দেশগুলোকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলবে এবং এক্ষেত্রে ন্যাটোর দায় নিতে হবে। ন্যাটোভুক্ত দেশগুলো একটি সামরিক সংঘাতে সরাসরি জড়াবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয় তাদের। পুতিনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রাশিয়াই ইউক্রেনের সংঘাত শুরু করেছে এবং তারা চাইলে এখনই তা বন্ধ করতে পারবে। তার মতে, রাশিয়াই এই সংঘাতের সূচনা করেছে। রাশিয়া অবৈধভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে। রাশিয়া এখনই এই যুদ্ধ থামাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে বর্তমানে ওয়াশিংটনে আছেন স্টারমার। রাশিয়ায় হামলা চালাতে নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি বুঝতে পেরে আগেভাগে পশ্চিমাদের হুমকি দিয়ে রাখলেন পুতিন। পরিস্থিতি এতটাই খারাপ যে রাশিয়ার অভ্যন্তরে গুপ্তচর বৃত্তি অভিযোগ এনে ৬ ব্রিটিশ কূটনীতিককে মস্কো থেকে বহিষ্কার করেছে রুশ কর্তৃপক্ষ। শুক্রবার সকালে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তারা ইউক্রেনের আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে এখনও উদ্যোগ নিচ্ছে না। শুক্রবার তিনি কিয়েভে ভিক্টর পিনচুক ফাউন্ডেশনের এক সম্মেলনে একথা বলেন। জেলেনস্কি জানান, যদি মিত্ররা মধ্যপ্রাচ্যের আকাশে একসঙ্গে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারে, তাহলে ইউক্রেনের আকাশে কেন তা করা হচ্ছে না।
এমনকি যখন সেই ড্রোনগুলো ইউরোপীয় ইউনিয়নের দিকে উড়ে আসে তখনও কোনো পদক্ষেপ নেওয়া হয় না। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে দ্বৈত নীতি অনুসরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন জেলেনস্কি। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা ইঞ্জিন ও যন্ত্রাংশ ব্যবহার করে গত বছর নতুন একটি দূরপাল্লার আক্রমণ ড্রোন গার্পিয়া A1 উৎপাদন শুরু করে রাশিয়া। এটি ইউক্রেন যুদ্ধে মোতায়েন করা হয়েছে এবং হাতে পাওয়া নথিও ইউরোপীয় একটি গোয়েন্দা সংস্থার দুটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্রের নির্মাতা আলমাজ অ্যান্টের সহযোগী প্রতিষ্ঠান IEMZ কুপেল 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত 2500-এর বেশি গার্পিয়া ড্রোন তৈরি করেছে। চীনা প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই ড্রোনের অস্তিত্ব পূর্বে প্রকাশিত হয়নি। গার্পিয়া ড্রোনটি ইরানের শহীদ 136-এর সঙ্গে অনেকাংশে সাদৃশ্যপূর্ণ হলেও এতে চীনা তৈরি লিমব্যাক L550E ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, এমন একটি বিশ্বে আমরা বসবাস করছি যেখানে শিশুরা বোমায় মারা যাচ্ছে। আমি খোলাখুলি বলি যে আমরা কেউই নিরাপদ নই। হুরিয়াত ডেইলি জানিয়েছে, এক ভিডিও বার্তায় তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে কথা বলেন। এরদোয়ান তার বার্তায় জাতিসংঘের আসন্ন সম্মেলনকে আন্তর্জাতিক সংহতি জোরদার করা, একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং ন্যায়সঙ্গত বৈশ্বিক ব্যবস্থার দিকে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে তুলে ধরেন। এরদোয়ান সন্ত্রাসবাদ, জেনোফোবিয়া এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জের গুরুতর ভূ রাজনৈতিক প্রভাবের দিকে ইঙ্গিত করে গাজার পরিস্থিতিকে একটি মর্মান্তিক উদাহরণ হিসেবে তুলে ধরেন। এর আগে ওআইসির এক বৈঠকে তিনি ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান। এরদোয়ান বলেন, এই এলাকার সব দেশকে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি সতর্ক করে বলেন, যদি তেল আবিব এই হামলা বন্ধ না করে তবে এর দখল আরও বৃদ্ধি পাবে, যা আঞ্চলিক দেশগুলোর জন্য একটি তাৎক্ষণিক হুমকি তৈরি করতে পারবে। এদিকে তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান বিরোধপূর্ণ অঞ্চলের শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে শিশুদের অধিকার রক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ইউক্রেনের কিয়েভে অনুষ্ঠিত চতুর্থ স্পাউসেস অফ লিডার্স সামিটে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ইউক্রেন, সিরিয়া এবং গাজার মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শিশুদের দুর্দশার কথা তুলে ধরেন। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। মঙ্গলবার দ্বিতীয়বারের মতো বিতর্কের আয়োজন করেছিল টেলিভিশন চ্যানেল ABC নিউজ। এই বিতর্ক টেলিভিশনে দেখেছেন প্রায় 6,70,00,000 মানুষ। বিতর্কের পরপরই কমলার প্রচার শিবির জানায়, আগামী অক্টোবরে ট্রাম্পের সঙ্গে আবারও বিতর্কের মঞ্চে মুখোমুখি হতে চান কমলা। ট্রাম্পও বলেছিলেন টেলিভিশন চ্যানেল NBC ও ফক্সে বিতর্কের জন্য প্রস্তুত তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, জরিপে এটা স্পষ্ট যে মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক দলের উগ্র বামপন্থী প্রার্থী কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে আমি জিতেছি। পরাজিত হয়ে তিনি আবারও বিতর্কের আহ্বান জানিয়েছেন। যখন কেউ লড়াইয়ে হেরে যায় তখন তার মুখ থেকে প্রথমে বের হয়, আমি আবারও নতুন করে লড়াই করতে চাই। মঙ্গলবারের বিতর্কে কমলার আক্রমণকে অনেকটা রক্ষণাত্মক অবস্থানে চলে যান ট্রাম্প। CNN-এর একটি জরিপ বলছে, বিতর্কে ট্রাম্পের তুলনায় বেশ ভালো করেছিলেন কমলা। জরিপে তার পয়েন্ট 63, অন্যদিকে ট্রাম্পের 37। আর ইউগভের জরিপ অনুযায়ী বিতর্কে কমলা এবং ট্রাম্পের পয়েন্ট যথাক্রমে 43 এবং 32। এদিকে মধ্যপ্রাচ্য থেকে রণতরী প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন ওই অঞ্চলে অতিরিক্ত হিসেবে মোতায়েন করা হয়েছিল। লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আনাদোলু জানিয়েছে, সম্প্রতি ইরানের সঙ্গে জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠী হামাসের কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্যে দুটি মার্কিন নৌবাহিনীর রণতরী রাখে। ইরান এবং তার প্রক্সি বাহিনীর থেকে সম্ভাব্য আক্রমণে ইসরায়েলকে রক্ষা করতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়। তবে রণতরী সরানোর বিষয়ে সামরিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেন, USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর অন্যতম কারণ হল ইসরায়েলকে বার্তা পাঠানোর মিশন শেষ হয়েছে। উত্তর কোরিয়া প্রথমবারের মতো তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল বা জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি কেন্দ্রের ভেতরে অবস্থার এক ঝলক দেখিয়ে দিল বিশ্ববাসীকে। এর মাধ্যমে বিশ্বকে আবারও চমক দিল দেশটির নেতা কিম জং উন। বিবিসি জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজ পরিদর্শন করার সময়ের ছবি শুক্রবার প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের উদ্ধৃত করে সংবাদ মাধ্যমটি লিখেছে, এর মাধ্যমে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটিয়ে এই বার্তা দিতে চাইছে যে এক্ষেত্রে পিয়ংইয়ংয়ের অগ্রগতিকে আর পিছু হটানোর সামর্থ্য কারণেই।
শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA লিখেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম জং উন তার দেশের পারমাণবিক অস্ত্রের উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে সারি সারি সেন্ট্রিফিউজের পাশ দিয়ে হাঁটছেন কিম। সেখানে সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। তবে ছবিগুলো কবে তোলা সেই বিষয়ে কোনো তথ্য দেয়নি উত্তর কোরিয়া। KCNA বলছে, উৎপাদন লাইনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানতে কিম ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঘাঁটির নিয়ন্ত্রণ কক্ষ ঘুরে দেখেন। এই সময় কিমকে বেশ উৎফুল্ল এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।